नया युग आ रहा है। কলকি মুভিটা প্রভাসের মুভি নয়, প্রভাস ফ্যানদের জন্য খুবই দুঃখের খবর, এটা শুরুতেই বলে রাখা ভালো। কলকি মুভিটা আসলে অনেকের মুভি। প্রথমত অমিতাভের মুভি, দ্বিতীয়ত সেট ডিজাইনার বা আর্ট ডিজাইনারের মুভি, তৃতীয়ত ক্যামেরাম্যানের মুভি, চতুর্থত এটা ডিরেক্টরের মুভি। এরকম লাইন দিয়ে আরো অনেকের কথা বলা যাবে, এমনকি দীপিকা পাড়ুকোনের নাম অব্দি নেওয়া যাবে, এবং এই লাইনেই প্রভাসের নাম আমরা নিতে পারি। আলাদা করে এটা প্রভাসের সিনেমা নয়। এই মুভিতে যে ভিশনটা নেওয়া হয়েছে, যে স্বপ্নটা দেখা হয়েছে, সেটা আকাশ ছোঁয়া। আমরা ডিউন, আভতার, ম্যাড ম্যাক্স, এমনকি ম্যাট্রিক্স সিনেমাটা দেখে পর্যন্ত ভাবতে পারতাম না যে কোনোদিন আমাদের ইন্ডিয়ান সিনেমাতেও এরকম সিনেমা তৈরি হতে পারে। আমরা দীর্ঘশ্বাস ফেলতামই না, কারণ আমরা জানতাম এটা হবে না। কিন্তু কলকি এই অসম্ভব ব্যাপারটাকে সম্ভব করে দেখিয়েছে। এই যে 4টে সিনেমার কথা বললাম, এরকম আরো 4টে সিনেমার নাম আমি নিতে পারি, যে সিনেমাগুলো আসলে কলকি মুভিটার মধ্যে আছে। মুভির বহু জায়গায় আপনার মনে হবে যে এইরকম হলিউডের কোনো মুভি তো আমি আগে দেখেছি, কিন্তু তারপরই আপনি সেই ভাবনাটাকে দূরে সরিয়ে দেবেন, ভাববেন যে হ্যাঁ, এরকম ইন্ডিয়ান সিনেমা আমরা কোনোদিন দেখবো, সেটা তো ভাবতেই পারি। কলকি সিনেমাটা দেখে সবাই মুগ্ধ, কিন্তু এই সিনেমাটা শুধু মুগ্ধ হওয়ার মতো সিনেমা নয়, অনেক কিছু ত্রুটি বিচ্যুত আছে। কিন্তু সেই ত্রুটিগুলোকে ঢেকে দেওয়ার জন্য পরিচালকের সাহস, তার অ্যাম্বিশাস চিন্তা ভাবনা যেগুলো, সেইগুলো আমাদেরকে হেল্প করছে। স্পয়লার না দিয়েই বলছি, গল্পটা মোটামুটি এরকম যে ধনী বনাম দরিদ্র, পৃথিবীটা এরকম ভাবে ভাগ হয়ে গেছে, পৃথিবীটা প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে। সেখানে একটাই শহর বেঁচে আছে যার নাম কাশী, আবার যে শহরটা পৃথিবীর প্রথম শহর ছিল নাকি গল্পের ভাষ্য অনুযায়ী। সেই শহরে গরিব মানুষরা থাকে, সেই শহরে ধনী মানুষরা যেখানে থাকে সেখানে তারা সব জল, সব খাবার শোষণ করে নিয়ে যাচ্ছে। তার ফলে গরিব মানুষরা যারা সেখানে থাকে না, তারা সেই জল এবং খাদ্যের অভাবে ভুগছে, তারা একটা খারাপ জীবন কাটাচ্ছে, এবং তারা প্রতিদিন স্বপ্ন দেখছে যে আমি একদিন ওই ধনী মানুষদের জগতে যাওয়ার টিকিটটা পাবো। স্বপ্ন দেখা মানুষদের মধ্যে প্রভাসও একজন। আমি যে 2 লাইনে যে কথাগুলো বললাম, এই গোটা সিনেমাতে সেইটুকু প্রতিষ্ঠা করতে আধ ঘন্টার বেশি সময় কাটিয়ে দিয়েছে। তাই বুঝতেই পাচ্ছেন সিনেমাটা প্রথম অর্থে ভীষণই স্লো। অসাধারণ লাইটিং, অসাধারণ সেট ডিজাইন, অসাধারণ কালার গ্রেডিং, দুর্ধর্ষ বিজিএম, সবকিছু আপনার যখন একটু সয়ে যাবে, আপনি যখন একটু একটু করে ওই সম্মোহনটা কাটিয়ে বেরিয়ে আসতে শুরু করবেন, তখন আপনি বোর ফিল করতে লাগবেন। মনে হবে গল্প তো এগোচ্ছে না। গল্পে যখন একে একে বড় বড় ক্যারেক্টারগুলো ইন্ট্রোডিউস হতে থাকবে, যেমন প্রভাস, দীপিকা পাড়ুকোন বা অমিতাভ বচ্চন, তখন আপনি এক্সপেক্ট করবেন যে এই ক্যারেক্টারগুলোর এন্ট্রি মোমেন্টটা আপনাকে কিছু গুজবাম্প দেবে, কিছু ড্রামাটিক সিন দেবে, এবং আপনি হতাশ হবে। আমার সব থেকে হতাশ লেগেছে প্রভাসের এন্ট্রি সিনটা। এখানে না অ্যাকশন ঠিক মতো হয়েছে, না কমেডি ঠিক মতো হয়েছে, এবং গোটা সিনেমা জুড়ে বিশেষত প্রথমার্ধটাতে কমেডির ওপর যে ভরসাটা রাখা হয়েছে, সেই কমেডিটা একেবারেই ওয়ার্ক করেনি বলে আমার মনে হচ্ছে। আমি না হয় বেরসিক মানুষ, কিন্তু হলের অন্য লোকেরাও হাসছিল না, কি বলবো। মানে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে প্রথমার্ধে কমেডির ওপর ভরসা রেখেছিলেন পরিচালক, কমেডি ওয়ার্ক করেন। সিনেমার ফার্স্ট হাফ চরিত্রগুলোকে এস্টাবলিশ করার দিকে, তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার দিকে মন দিয়েছিল, এবং সেই জায়গাতে তাদের সাথে পরিচিত হতে আমাদের অনেক বেশি সময় লাগে। পরিচালক এখানে যতটা সময় নিয়েছেন, আমরা ওই ক্যারেক্টারগুলোর সাথে ততটা কিন্তু ইনভলভ হতে পারিনি। এখানেও পরিচালককে ব্যর্থই বলতে হবে। প্রভাসের যে স্বপ্ন, সে একদিন বড় লোকদের জগতে যাবে, সেখানে এন্ট্রি নেবে, সেই স্বপ্নটা আমাদের ছুঁতে পারে না, আমরা তার জন্য ফিল করি না। কখনো দিশা পাটানির ক্যামিও, তো কখনো রামগোপাল বর্মার ক্যামিও, এগুলো আমাদেরকে বোর করে, মনে হয় সিনেমাটা উদ্দেশ্যহীন ভাবে হাঁটছে। তবে হ্যাঁ, এখানে এক্সেপশন হচ্ছে অমিতাভ। অমিতাভের জন্যই যেন ওই অশ্বত্থামা ক্যারেক্টারটার জন্যই যেন আলাদা কেউ যে এই সিনেমার অংশ নয়, সে স্ক্রিপ্ট লিখেছে, ডায়লগ লিখেছে, সবকিছু সেট করেছে। প্রথম থেকেই অমিতাভকে দেখতে ভালো লাগে। যখনই অমিতাভ পর্দায় আসেন, তার কোনো সিন থাকে, সেই জায়গাতে সিনেমাটা গতি পায়। অমিতাভ যে অশ্বত্থামা, তাকে নিয়ে কৌতূহল তৈরি হয়, তিনি এবার কি করবেন সেটা নিয়ে আগ্রহ জন্মায় আমাদের মনে। কিন্তু এই জিনিসটাই দীপিকা পাড়ুকোনের বেলা হয় না। দীপিকা পাড়ুকোন প্রেগনেন্ট, যেটা আমরা ট্রেলারেই দেখেছি, তিনি যখন কোনো ক্রাইসিসে পড়ছেন, আমাদের মধ্যে টেনশন তৈরি হচ্ছে না, আমরা সেই ইনভলভমেন্টটা ফিল করছি না। সেই ইনভলভমেন্টটা যদি পরিচালক আমাদেরকে করাতে পারতেন, তাহলে তো এই সিনেমাটা কোথাও গিয়ে আবার বাহুবলীর স্ট্যান্ডার্ডে হয়ে যেত বা RRR এর স্ট্যান্ডার্ডে হয়ে যেত। সেটা কিন্তু হতে পারেনি কালকে। কামাল হাসানকে গোটা সিনেমাতে খুব বেশি স্ক্রিন টাইম দেওয়া হয়নি, মাত্র 2 বার তিনি এসেছেন, এবং 2 বারই তার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। মনে হচ্ছিল যে হ্যাঁ, ভিলেন তো এরকমই হওয়া উচিত। সম্ভবত কালকির যে পরের পার্ট আসবে, সেই পার্টে কামাল হাসানকে ভিলেন রূপে আমরা আসলে দেখতে পাবো। এখানে কিন্তু মূলত ভিলেন হিসেবে আমরা দেখেছি শাশ্বত চট্টোপাধ্যায়, আমার খুব প্রিয় একজন অভিনেতা, কিন্তু তিনি এই কালকি সিনেমায় আমাকে হতাশ করেছেন। এই ধরনের বিগ বাজেট মেলোড্রামাটিক সাউথ ইন্ডিয়ান মুভিতে যে একটা ভাইব থাকে, অমিতাভ বচ্চন একসাথে 10 জনকে ঘাড়ে করে তুলে পিটিয়ে দিচ্ছেন, প্রভাস একসাথে 3 জনকে নিয়ে ছুড়ে ফেলে দিচ্ছে, সেই রকম সিনেমাতে ভিলেন যেরকম হওয়া উচিত, তার মধ্যে যে ভয়ঙ্কর ব্যাপারটা থাকা উচিত,
উচিত। হ্যাঁ, শীতল নয় কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা থাকা উচিত, যে মোটা দাগের চড়া দাগের জিনিসগুলো থাকা উচিত, সেটা কিন্তু আমরা এখানে মিস করেছি। ভিলেন হিসেবে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখে একবারও কিন্তু আমাদের সেরকম ভয় লাগেনি, মনে হয়নি যে এই লোকটা ভীষণ ক্ষতিকর, এই লোকটা মারাত্মক কিছু করে দিতে পারে। তাকে কিন্তু স্পেস দেওয়া হয়েছে যথেষ্ট, কিন্তু তিনি বরাবরই ওই অদৃশ্য কমল হাসানের বা মূল ভিলেনের একটা অংশ বা ডান হাত হয়েই রয়ে গেলেন। আলাদা করে নিজের ক্যারেক্টারটার প্রতি তিনি সেভাবে জাস্টিস করতে পারেননি বলেই আমার লেগেছে। এটা কালকি সিনেমার একটা বড় দুর্বল দিক। তবে সিনেমার যে জিনিসটা আমার ভীষণই ভালো লেগেছে, যে মাইথোলজিক্যাল রেফারেন্স, মহাভারতের রেফারেন্সকে যেভাবে এই সায়েন্স ফিকশন মুভির মধ্যে ঢোকানো হয়েছে, সেই জিনিসটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে, মানে একদম তেলে জলে মিশে গেছে, যেটা মেশানো অসম্ভব ছিল। ইনফ্যাক্ট মহাভারতের সিনগুলো যখনই আমরা দেখেছি, সেগুলো আমার মনে হয়েছে মূল সিনেমার থেকে আরো বেশি আকর্ষণীয়, আরো বেশি ভালো হয়েছে। পরিচালক অহেতুক মাইথোলজিকে নিয়ে টানাটানি করে রিভিউয়ারদের মন পাওয়ার চেষ্টা করেননি। তিনি এই সিনেমাতে যতটা প্রয়োজন ছিল ঠিক ততটাই মাইথোলজিকে ইউজ করেছেন। এখানে কল্কি অবতার কে, প্রভাসী কি আসলে কল্কি, এই আগ্রহটা, এই অজানা জিনিসটা আমাদেরকে শেষ অব্দি রিভিল করেননি পরিচালক, সেটাও ভালো। ইনফ্যাক্ট সেকেন্ড হাফে যখন সিনেমাটা পৌঁছয়, তখন একের পর এক যখন অ্যাকশন সিন শুরু হয়, তখন পর্দা থেকে কিন্তু চোখ সরানো যাচ্ছিল না। মনে হচ্ছিল যে হ্যাঁ, একটা ইংলিশ সিনেমা দেখছি বটে, কিছুটা ম্যাড ম্যাক্সের মতো, কিছুটা হয়তো অবতারের মতো, বা কিছুটা হয়তো স্টার ওয়ার্স এর মতো, এরকমও মনে হতে পারে। তবুও আপনার মনে হবে যে হ্যাঁ, আমি যা চোখের সামনে দেখছি, যা কিছু ঘটছে, যা চোখ ধাঁধানো ব্যাপার স্যাপার হচ্ছে, সেগুলো আমাদের পয়সা উসুল করে দিচ্ছে। কিন্তু আমরা সিনেমাতে শুধু চোখ দিয়ে দেখি না, আমরা ব্রেন দিয়েও দেখি। সিনেমার মধ্যে যে টেনশন থাকে, সেই টেনশনটা আমরা যখন ফিল করি, তখন সিনেমার প্রতি ইনভলভমেন্ট আমাদের বেশি হয়, তখন সিনেমাটা আমাদের বেশিক্ষণ মনে থেকে যায়। কালকে সিনেমাটা দেখে হল থেকে বেরোনোর পর খুব বেশিক্ষণ মনে থেকে যাবে না, কারণ ওই চোখ ধাঁধানো যে দৃশ্যগুলো আছে, সেগুলো আপনাকে মুগ্ধ করবে, কিন্তু সেই দৃশ্যগুলো আপনার মনের মধ্যে টেনশন বিল্ড করবে না। দীপিকা পাড়ুকোন পালাচ্ছেন এবং তার পিছনে কেউ চেজ করছে, এই দৃশ্যটা আপনার দেখতে খুব ভালো লাগবে, কিন্তু এই দৃশ্যটা দেখতে দেখতে আপনার টেনশন হবে না, বারবার মনে হবে না দীপিকা পাড়ুকোনকে ধরে ফেললো না তো, ওকে যেন ধরতে না পারে, অমুক ক্যারেক্টারটা এসে কি দীপিকা পাড়ুকোনকে বাঁচাতে পারবে, যদি বাঁচাতে পারে তাহলে কি মূল্যে বাঁচাবে, এই টেনশন গুলো ক্রিয়েট হচ্ছে না। এইটা এই সিনেমার একটা বড় দুর্বল দিক। প্রভাস যখন কোনো কারণে হতাশ হয়ে পড়েছেন, হেরে গেছেন ভাবছেন, সেই সময় আমরা কিন্তু প্রভাসের জন্য অতটা ফিল করি না, আমাদের কিন্তু কান্না চলে আসে না। এটা এই সিনেমার একটা দুর্বল দিক। কালকে নিঃসন্দেহে ভালো ব্যবসা করবে, বেশ কিছু টিকিট বিক্রি হবে, এটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু কালকে যতটা ভালো ব্যবসা করতে পারতো, যত ভালো সিনেমা হতে পারতো, এই সিনেমার ট্রিটমেন্ট, এই সিনেমার ভিজুয়াল এফেক্ট, এই সিনেমার ভিএফএক্স, এই সিনেমার সেট ডিজাইন, সবকিছু যেরকম নেক্সট লেভেলের হয়েছে, ফিউচারিস্টিক হয়েছে, সিনেমার রাইটিং, সিনেমার ডায়লগ, সেটা কিন্তু অতটাও ভালো হতে পারেনি। এই ধরনের বিগ বাজেট স্পেকটাকেল যেগুলো হয়, সেগুলোতে এই ভয়টাই থাকে সবসময়, যে এত কিছু করতে গিয়ে পরিচালক রাস্তা না হারিয়ে ফেলে, মূল ফোকাসটা নড়ে না যায়। কালকির ক্ষেত্রে সেটা কিন্তু কিছুটা গেছে, পুরোটা না গেলেও কিছুটা গেছে। এখন এরকম চোখ ধাঁধানো কিছু দেখে অনেকেই এই সিনেমাটা খুব ভালো বলবে, অসাধারণ বলবে, কিন্তু যতদিন যাবে এই সিনেমার দর্শক কমবে, এই সিনেমা নিয়ে মুগ্ধতা তত কেটে যাবে। তখন আমাদের রিভিউটা আবার দেখলে আপনি বুঝতে পারবেন যে কালকি সিনেমাটা আসলে কেমন হয়েছে। তবে হ্যাঁ, আমি ভিডিও শেষে অবশ্যই বলবো, কালকির জন্য, নাগ অশ্বিনের জন্য, তার এই স্বপ্নটা দেখার জন্য অবশ্যই কালকিকে একটা থামস আপ দেওয়া উচিত। তারা ভারতীয় সিনেমাতে একটা নতুন যুগের সূচনা করে দিয়ে গেলেন। আগামী দিনে এই ধরনের সিনেমা বানানোর সাহস পাবেন রাজামৌলির মতো ডিরেক্টররা। তখন কালকিতে যে অভাবগুলো ছিল, সেগুলো হয়তো পূরণ হয়ে যাবে। কালকি প্রথম চেষ্টা, এবং প্রথম চেষ্টা হিসেবে কালকি নিঃসন্দেহে অসাধারণ করেছে। আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন, আর কালকি না দেখে এসে থাকলে অবশ্যই হলে গিয়ে দেখে আসবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন অবধি ভালো থাকবেন, সিনেমা দেখবেন।